নমস্কার। রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তারা তাদের কথা বলতে শুরু করেছেন বা অনেক আগে থেকে মানুষ মুখ খুলতে শুরু করেছেন। একটি ঘটনার পর মানুষ যখন মুখ খোলেন তখন প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। আর জনতা যখন চুপ থাকেন, কথা না বলেন, মুখ না খোলেন, তাহলে অনেকে ভাবেন যে এটাই সত্য, হয়তো মিথ্যা এভাবেই সত্যে পরিণত হয়, কোনো একটি রহস্য এভাবে ঢাকা পড়ে যায়। রাজ্যের কয়েকটি জায়গার ঘটনাকে আমরা আজ একসঙ্গে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু সম্পর্কে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমরা কি বলতে চাইছি। আমরা বলতে চাইছি যে এই সময়ের মধ্যে যদি জনরোষ আরো বেশি বড় রূপ নেয়, তাহলে সেটা অবশ্যই সরকারের কাছে চ্যালেঞ্জের। শুধু স্মার্ট মিটার কেন, মানুষের রাস্তাঘাট, ড্রেন, বাড়িঘরের বিভিন্ন বিষয় কিংবা এলাকার বিভিন্ন বিষয়, ব্যক্তিগত বলতে পারেন, অধিকারের কথা বলতে পারেন, কর্মসংস্থানের কথা বলতে পারেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলতে পারেন। এক্ষেত্রে সাধারণ মানুষ প্রায় ঐক্যবদ্ধ হয়ে তারা তাদের ক্ষোভের কথা বলছেন, তারা তাদের মনের কথা বলছেন, তারা তাদের অসন্তোষের কথা বলছেন। এমন কয়েকটি বিষয় নিয়ে আমরা আপনাদের প্রায় প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। আপনারা প্রত্যেকে কথা বলবেন। আমরা আজ কয়েকটি জায়গার ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরব, যেখানে একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। আগরতলা হোক, কৈলাসহর হোক, চরিলাম হোক কিংবা সোনামুড়া সহ উদয়পুর বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষ একটি ঘটনা দেখেছেন, একটি ঘটনা বোঝার চেষ্টা করেছেন। ঠিক তখন তারা তাদের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করছেন, তারা তাদের মতন করে বিষয়বস্তু উপস্থাপন করছেন। সেদিক থেকে জনগণের বিদ্রোহ সরকারের কাছে চ্যালেঞ্জার। কেন ঠিক এই প্রশ্নটা উঠতে পারে, স্বাভাবিক কারণে উঠতে পারে, তার দিকে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু না, এটা ঘটনা জনরোষের পরিধি বাড়ছে। যেখানে আগে রাজ্যের 40 থেকে 42 লক্ষ লোক সংখ্যার মধ্যে একটা সামান্যতম অংশ তার মতন করে কথা বলতেন, এই সংখ্যাটা যেন একটু বাড়ছে, আর একটু বড় হচ্ছে, এবং যারা অন্যায়ের প্রতিবাদ করছেন তাদের সঙ্গে যেন আরো কয়েকজন এসে জড়ো হচ্ছেন। মনে হচ্ছে যেন অন্যায়কারীর বিরুদ্ধে জনগণ জাগ্রত হচ্ছে। এমন কয়েকটি বিষয়। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো সরকার ইচ্ছে করে করছে না, সরকারের কখনোই সেদিকে কোনো দৃষ্টি নেই, কিন্তু মাঝপথে কারা কারা আছেন বা যারা যারাই আছেন, তাদের কারণে বা তাদের কোনো স্বার্থে মানুষের মধ্যে একটা দুর্ভোগের সৃষ্টি হয়, মানুষ দুর্ভোগের শিকার হন মাঝপথে, এবং মাঝপথে যারা আছেন তাদের কারণে। এখন সরকারের কাছে বিষয়টি নিয়ে যাওয়া খুব দরকার। এখন এই সরকারের কাছে বিষয়টি কারা নিয়ে যাবেন? স্থানীয়ভাবে যারা জনপ্রতিনিধি আছে তারা, এবং অবশ্যই শাসক দলের যারা আছেন স্থানীয়ভাবে, তারা এই জনগণের সমস্যাগুলো প্রশাসন সরকারের কাছে যখন নিয়ে যাবেন, তখন সরকার সেখান থেকে সমাধানের চেষ্টা করবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করা গেছে যে অনেক কিছু আছে যে সরকার দপ্তর বা প্রশাসনিক স্তরে যারা আছেন তাদের কাছে বিষয়গুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো এক অজ্ঞাত কারণে যারা ওই দূতের ভূমিকা পালন করেন বা সেতু বন্ধনের কাজগুলো করেন, তারা সেই কাজগুলো করছেন না। স্বাভাবিক কারণে মানুষ রাস্তায় দাঁড়িয়ে সরকারের বদনাম করছেন, সরকারের বিরুদ্ধে খুব উঠে দিচ্ছেন। কখনো কখনো মুখ্যমন্ত্রী, কখনো কখনো মন্ত্রী পরিষদ, কখনো কখনো বিধায়ক সহ গোটা সরকারের টিমের বিরুদ্ধে তারা তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। হয়তো কেউ বলবেন, সরকারের কোনো প্রতিনিধিও বলবেন যে স্থানীয়ভাবে সেগুলো সমাধান করা যায়, তাহলে স্থানীয়ভাবে কেন করা হচ্ছে না? কেউ বলবেন রাস্তাঘাট খারাপ, সেগুলো কি মুখ্যমন্ত্রী আগরতলায় বসে সেখানে মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে কিছু করবেন? নিশ্চয়ই না। তাহলে স্থানীয় প্রশাসন যখন করছেন না, তখন তো নিশ্চয়ই রাজ্যের অভিভাবক হিসাবে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তারা রাস্তার দাবি করবেন, এটা তো প্রত্যাশিত। নমস্কারকে বলছেন। তার পাশাপাশি হয়তো এটাও প্রত্যাশিত যে মানুষ যখন তার কথাগুলো বলছেন, প্রশাসনের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, প্রশাসনের যখন ঘুম ভাঙছে না, তখন তারা বলছেন বা তারা তাদের মতন করে বিষয়বস্তু উত্থাপন করে কার্যত জনগণের যে রোষ, জনগণের যে ক্ষোভ, সেগুলো তুলে ধরছেন। কখনো কখনো তাকে বিরোধীরা তার মতন করে যখন ব্যাখ্যা করছেন, সরকারের তরফে বলা হচ্ছে বিরোধীদের মাটির তলার, বলা হচ্ছে যে তাদের পায়ের তলার মাটি নেই, আরও বলা হচ্ছে যে এই সময়ের মধ্যে তাদের অস্তিত্ব সংকট, তারা বিপন্ন, কেউ বলছেন দূরবীন দিয়ে দেখা যায় না, ইত্যাদি নানা রকম কিছু ছন্দ আলাপ করলেও জনগণের যে প্রকৃত সমস্যা, জনগণের যে দুর্ভোগ, সেগুলো কিন্তু এখন রাজনৈতিক ব্যানার ছাড়া, বিরোধীদের ব্যানার ছাড়া জনগণ তুলে ধরছে। আমরা
সেদিক থেকে রাজ্যের নাগরিকদের কিছু কথা এই অনুষ্ঠানে শোনাবো এবং অবশ্যই আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করবো। ইতিমধ্যে হয়তো কেউ কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, আপনারা আরেকবার চেষ্টা করবেন। আমরা বিভিন্ন জায়গার কয়েকটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি এবং বক্তব্যগুলো শুনুন। তাদের কাছে মিছিল করার পরে কিন্তু তারা বেরিয়ে দেওয়া হয়েছে। তারা বলছে তোমরা থাকো, আমরা পুরো সহযোগিতা করতেছি তার জন্য। এর জন্য শ্রমিকরা শ্রমিকের অন্য নষ্ট করলে আমি মনে করি না। তার সরকার তো বহু কষ্ট করবে, তো আনছি আমরা পরিশ্রম দিচ্ছি। কি জন্য রাজীবের নাম দিয়েছে, রাজীবের দিয়েছে বংশের সরকার হারাতে গিয়েছে, বংশের সরকার হারাতে গিয়েছিল সরকারটাই করছে হয়েছে এই বংশের সরকার তারা আনছে আমরা থাকার লজ্জা। আর বলছে তারা আমরা সারা যায়, আমরা মাথা আছে, ব্রেন আছে, ওকে সারা দিকে আমরা কিন্তু মাথা তা নাই, কিন্তু আমাদের মাথা আছে, আমরা অনেক কিছু করতে পারি। আমরা চাই সুস্থভাবে সবাই চলে, আমরা বাকি সরকার যুদ্ধ করেছ, এ সরকার লাগে লেগে আমরা আছি, আমরা আছি ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আর জিএনএস নন পলিটিক্স জিএনএস সংকট কোনো রাজনীতি করে না, রাজনীতি আমি যা কিছু করো ওই রাস্তা রাস্তা তারা মেন রোডে না হেরে হেরাবে আমরা সম্পূর্ণ করতে পারবি না, হেরা জায়গা হেরাবো দিব। তো আমরা তো আমরা তো মেয়ে তো আমরা নেওয়া হয়ে যাবো, আমরা না হাজার দিকে কথা বলছে তারাই আমরা দাঁড়া বসে দিব। তো আমরা আমরা তো বিগত আমরা যে এবং আমরা গুরুজন সিনিয়র পার্সন যারা ত্রিপুরাবাসী তারা কথা অনুযায়ী আমরা বাংলা করে আমরা এখানে পারমানেন্ট একটা মানে টেম্পোরারি করতে পারবেন না, বলে টেম্পোরারি পারমানেন্ট শুধু পারমানেন্ট না, টেম্পোরারি পারমানেন্ট হিসেবে আমরা একটা টাকা দিচ্ছিল। দেওয়ার পরে দুইটা তিনটা তারার সঙ্গে আমরা মানে মতবিরোধ হয়। বলছেন তারা এখন যে কনস্ট্রাকশন বর্তমানে দেখতেছেন সেই কনস্ট্রাকশনের যে মানে মেইনলি থেকে যে সিস্টেমটা নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। যেমন সারা রাত বিরোধী কিন্তু একটা শাসক বিরোধী সাধারণ জনগণ নিরপেক্ষ সবার ম্যাক্সিমাম লোকের ব্যক্তিগত খাবার বিক্ষোভ বিরাজ করছে। যে কোনো কি বলবো সার্ভিস হোক, রাস্তাঘাট হোক, বিদ্যুৎ হোক, যানবাহন হোক, মানে সর্বত্র একটা বিক্ষোভ হয়তো অনেকে চাপে মুখ করতে পারছেন। মানে বিরাট বিক্ষোভ মানে দুমায়িত বই প্রকাশ কিছু জায়গায় হচ্ছে, বই প্রকাশ হচ্ছে না বিভিন্ন কারণে, বিভিন্ন থাকে। তো আগরতলা আমাদের আগরতলা বিষয়ে আমি একটা কথা বলবো। সেদিন থেকে মনে হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজকে হয়েছেন এই কমিশনার, তখন থেকে দেখছি যে যেভাবে স্মার্ট সিটি নামে সাধারণ গরিব ফুটপাত ব্যবসায়ী ওদেরকে হেনস্থা করছেন, দোকান লাগিয়ে লাগিয়ে ভাঙছেন। যদি আগরতলার নিম্ন এবং মধ্যবিত্ত ওনারা যদি দল মতো দিয়েছে হস্তগোচর না হওয়া, তবে ওদের ভবিষ্যতে অনিশ্চিত হয়ে গেলে। কারণ ওই সেদিন দেখলাম ফুটপাত ব্যবসায়ীকে কর্মচারী তারা ভাঙছে,
দেখেন যে পূর্বে ছিল ওই লকডাউনের সময় ব্রাহ্মণ কিছু দিয়েছিল তাছাড়া কমিশনার পরীক্ষাতে বিকাশ মজুমদার বাবু আসছেন বলতে ঠিক হচ্ছে স্মার্ট সবাই যদি নিম্ন এবং মধ্যবিত্ত যদি রাজধানী ওনারা চাইছে যে মানে গরিব পরিস্থিতি না থাকে স্মার্ট সিটি কার জন্য রাষ্ট্রপতি যে ভোটের মূল্য একজন ফুটপাতে বসে একজন সর্বনিম্ন যারা ওনার ভোটের সেই মূল্য আপনি যদি নাগরিকরা না পারে ফুটপাত ব্যবসায়ী ওদেরকে ইয়ে করো কি বলবো মানে কি কিছু করার নেই ঠাকুর ঈশ্বরের কাছে মানে প্রার্থনা করি উনি যেন এইসব মানে ভুগে যান যাদের দান দিয়ে অন্য বস্ত্র বা স্থান আমাদের বাচ্চারা লেখাপড়া সবকিছু ধ্বংস করে দিচ্ছে সবাই কিন্তু দেখছে তাই আমি বলবো যে রিক্সাশ্রমিক অটোশ্রমিক ওনারা যেন ঐক্যবদ্ধ হন দল মত বুঝিয়ে অন্যটা আরেকটা রাজ্যে ওনারা থাকতে পারবেন কোন সময় থেকে আইন বাইর করবে পুলিশের বা আমাদের শিবক মজুমদার বাবু বা উপত্যকার আমি এলাকায় যারা বসবাস করছে ওনাদের একটা বিল পাস করবে যে আপনাদের বাড়ির রাস্তা বড় করতে হবে দুইটা জায়গা দিতে হবে এরকম যদি করতে না হয় দেখবেন আমার কথা আপনারা রেকর্ডিং করতে হবে দেখবেন মিলিয়ে দেখবেন ধন্যবাদ। মানে মন্দির থেকে যে ডিস্টেন্সটা তারা ডিস্টেন্সটা আরো ভেতরে আসলো তারা যে বাউন্ডারি তারা 2x2 বাউন্ডারি করতে তারা আরো সামনে দিকে আগ্রহী হ্যাঁ তারপরে আমরা কিন্তু কন্টিনিউ এখানে আমরা বর্তমানে 8-9টা 10টা স্ট্যান্ড আমরা আছে প্রত্যেকটা স্ট্যান্ডের থেকে আমরা 2টা গাড়ি আমরা রোটেশন করি এখানের মধ্যে তারপরে আমি শুনে যাওয়া যায় নানান রকম ঝামেলা বা জ্যামে দিনে নমস্কার, কে বলছেন? জন্মদিনের কারণে ম্যাডামরা একটু দেহে আমরা সুবিধা করে আমরা যথেষ্ট চেষ্টা করি হান্ড্রেড এবার তাদের সম্মান দিয়ে আমরা এই ট্রাফিক অবৈধ ট্রাফিক রুট আমরাও করেছি আমরা গাড়ি ঘাটে চালাই আমরা রুট পারমিটের গাড়ি আমরা এইখানে আপনাদের স্ট্যান্ডার্ড টিকা লাইভে আছেন কথা জনগণের দাঁত ভাঙছে কারণ এজন্য গতকাল পরশুদিন আপনার অফিসের সামনে সমস্ত এই দোকানগুলো ভাইয়া তারা খারাপ গুলো তারা খারা এই দোকানগুলো আছে এইগুলো তো মানুষের এরা তো একটা কিছু এরা তো চাকরি করে না এরা ঠিক আছে আপনি যদি এদেরকে স্টেডিয়াম কিংবা ওদেরকে অন্য একটা জায়গাতে বসান তাহলে খাইতে করবে খাইতে গেলে মানুষের বাদ ভাঙিয়ে গেছে এবং এই সমস্ত প্রদেশ বইতে থাকবে আপনি যে হঠাৎ করে আপনি যে গত 3 মাস ধরে আমার কোন শহরে সমস্ত রাস্তা খুলবে করতেছেন এটা তো আমাদের সেই করতে পারছেন যখন তো এরকম না আপনি বললেন যে মানুষের ভোট একবারই হোক কিন্তু এই ভোট পাবো আবার নাচ করে আবার ভাঙবেন আবার করবেন এতে কিছু আপনাদের কোনো লাভ হবে না তা মানুষ বিক্ষুব্ধ হয়ে গেছে মানুষের যখন লাঠি করে তখন তারা কোনো আনসাইন মানবে না কাজে একটু রেলে ক্রিয়া করেন ভালো থাকবেন দেখতে স্ট্যান্ডার্ড টিকা আমরা 2টা গাড়ি এখানে তারা নাকি আজকে পুনরায় নতুন অবজার্ভ করতে যে আমরা তারা এখানে তারা যে মেন রুটটা এই রুটটা পিছনে আছে এই যে মেন রুট আমরা যে রাস্তাতে অনেক ক্ষতি করছে রাস্তাটা এই রাস্তার মেন রুটের সামনে তারা এখানে করতে পারবে নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। জানলাম কিন্তু একটা সরকারের নিকট একটা প্রমাণ আসলো আর কি মঞ্জিসের বিষয় নিয়ে এইটা আপনার এখানে সংবাদ মাধ্যমে আমি দিচ্ছেন তাহলে আপনি আপনার এখানে আমি দিতাম আর কি আপনার দেশটা লিখিত মানে সরকারের পাবলিকের এনে দেখেন আর কি মঞ্জিস
কি হইতেছে কি না হইতেছে এটা আর কি তারা গাড়ি ফাইন করবো। তো আমরা দাদা এবারে সব কিছু গাড়ি চাপাস একটা টিপু চলে 6 টাকা রুজি করে যাচ্ছি বর্তমানে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। মানুষকে হয়রানি করে। মার্কেটিং কার জন্য করা হয়? মানুষের জন্য করা হয়। মানুষ যদি না থাকে মার্কেটিং পরিশ্রম করে না। তো যারা নিয়ে ফুটপাতে ব্যবসা করে কোনো মানুষ তাহার কোনো ফুটপাতে ব্যবসা করবে না, যুবক মজুমদারের কোনো ফুটপাতে ব্যবসা করবে না। কারণ গরিব মানুষের ছেলেমেয়েরা লেখাপড়ি কিছু করছে, চাকরি পায় না, যার ফলে তারা ফুটপাতে ব্যবসা করে। ফুটপাতে ব্যবসা করে তাদের জীবন যদি রক্ষা করে, তবে তাদের এইগঞ্জে বিকল্প ব্যবস্থা না করে যদি তারা এইগঞ্জে ধ্বংস করে দেয়, তাহলে তাদের পরিবার কি করে চলবে? তারা তো আর মাসিক বেতন পাচ্ছে না। আমরা মনে করি অঞ্চলকে যাতে মাছ ক্ষতি করতে হবে, তাও কিন্তু আর যারা এই ফুটপাতের ব্যবসায়ীরা তাদের জন্য বিকল্প ব্যবস্থা করতে অঞ্চলকে এগুলা ভাঙার দরকার ছিল। অটো সেন্টিমিটার লোকে যা শুরু হয়েছে, এই যদি হয় ত্রিপুরাজ্যের অবস্থাটা, তাহলে মানুষ কি করবো? একদিন মানুষ তো তার বিক্ষোভে আমরা তখন প্রতিদিন বেড়ে তোলার চেষ্টা করবো। আমরা মনে করি অঞ্চলকে এটা না করে মানুষকে বুঝাইয়া তার বিকল্প ব্যবস্থা করিয়া তারপরে এগুলো মার্কেটে কাজ করার প্রয়োজন আছে। একবার মানুষকে কাজ করে তারপর আবার কিছুদিন পরে ভাঙবে, এই সমস্ত করে মানুষের অর্থ নষ্ট করে এবং রাজ্যের সরকারের অর্থ নষ্ট করে, রাজ্যের অর্থ নষ্ট করে পরিকল্পনা বিধি কাজ করে। এগুলো না করে সঠিকভাবে করুক না, মানুষ যাতে বাঁচতে পারে। মানুষ না থাকলে মাছ কিছু করে কি করবো? মানুষ যদি জঙ্গলে গিয়ে থাকতে হয়, শহরকে বড় করতে হবে, কিন্তু শহর কিন্তু করলেই সংগ্রাম হইতো না। সেটুকুই কথা। একদিন যদি গাড়ির কাগজ শুরু করে যদি ট্রাফিক রাখতে পারি 10 টাইম আছে 200 টাকা, তারপরে না এটি করলে আমরা নামলে কেসে গেলে আমরা কোর্টে তুলবো সময় নষ্ট করে। তো আমরা কি মানে ত্রিপুরা রেখে জন্মগঞ্জে যদি কাজ করছি, আমরা একটা রাস্তা বাচ্চা নিচ্ছি যেন মোটামুটি ম্যাক্সিমামে এদিকে ছেড়ে আছে, ন্যূনতম মাধ্যমিক পাশের নিচে পুলিশ করতেছে, ড্রাইভার নাই, সবাই শিক্ষিত হই। হালের কারণে পরিবেশের কারণে বাধ্য হয়েছি আমরা আজকে এভাবে সবার সাথে আমরা নানা ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। কিছু করার নাই, কারণ আগে তো পরিবার বাসা ছিল। পরিবার বাসাতে কি আমরা যদি জানাইলে করে কেউ হুট ইলেকট্রিক ফুট, আমরা কি মানুষ না বানুয়া উত্তরে তো মানুষ আমরা সরকার পালন করি। তো আমরা কই পাবো? এখানে 8টা 9টা 10টা স্ট্যান্ডের ভিতরে না হইলে প্রথমে 10টাগুলো ব্যবহারিক দাবি আসলে 10 কতজন লোকের করে লাঠি করতে সন্তান। তারপর তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় যতজন আমরা জুনিয়র গুরুজনরা সমাজের সন্তান আবেদন, আমরা সুস্থ ছিল হাত পুরো ছিল, তারা এই একটা দিন লোক। এটা আমরা সবাই দাবি, প্রত্যেকটা শ্রমিকের আমরা মদস্বীর তরফ থেকে, প্রত্যেক শ্রমিকের তরফ থেকে আমরা দাবি, আমরা সুস্থ পাবে, টেম্পোরারি না, আর টেম্পোরারি পারমানেন্ট না, অমনি পারমানেন্ট ভাবে আমরা বসা। আমরা এই জায়গা থেকে আমরা পরিষেবা যেটা দিতে পারি। এতটুকু দাদা কথা, আমরা বড় অসুখ অবস্থা আছি, আমরা সবাই মিললে সবাইকে সাবধান, সবাইকে আবেদন আমরা এই অতি শ্রমিকদের কিছু একটা করুন। কারণ আমরা বিভিন্ন ভাবে দায়বদ্ধ হয়ে গেছি। তারপরে তারপরে চিল্লা ফাইন দিতে ঘুরে চলে টান্তমে এগুলো টান্তমে নতুন ব্যবসা তৈরি হয়েছে। তারপর তো আমরা যেমন প্রোপাস করতে পারছি, প্রোপাস করতে আমরা তো আপনার নিচে মারি নাই, মিটে ভাই আমরা তো মারি নাই, আমরা তো হয়তো বয়ে দিচ্ছি না, একটা মার্কেটের কাছে এটা আমরাও শুনাম, এই মার্কেটটা কনস্ট্রাকশন হয়েছে, আমরাও শুনাম। আমরা কি করে রাখছি নানান ধরনের ওয়েবসাইট টাকা ঢুকতেছে, এটা আমরা দেখতে পারি, একটা জেনারেশন দেখতে পারবো। কিন্তু তার মানে না তো আমি কেউ ছেড়ে লাঠি দিয়ে আমি ইমারত বলবো, এটি না তো আমি তোর মাথায় পাড়া দিয়েছি, এই লাগে তোর না তো
তাহলে কিছু করতেই তো। এখন কি ব্যবস্থা নেবেন আপনারা? আমরা ব্যবস্থা এসে দিব যেন আপনাদের স্ট্যান্ড আমাদের মধ্যে না হয় বলতে পারছি না। আমরা যাতে আমরা ওই ব্যবস্থাটা কায়ম থাকে শুধু তাহলে যেন অসুবিধা আমরা পাচ্ছি কোনো একটা জায়গা যোগ যে আমরা ওই জায়গা থেকে বইয়া একটা বিরা গাড়ি আমরা পাস করেছিলাম আমরা পুলিশ সবাই আমরা কোনো নাও নাই। আমরা যদি করে দেবে এই যে মোটামুটি ঘন্টা চারে ছিল প্রত্যেকটা গাড়ি আমরা বন্ধ এমনি গাড়ি চালাইয়া 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে আমরা সামান নিবে না। এরপরে যদি 1-2 ঘন্টা বন্ধ থাকে এবার সাড়ে দিকে দুপুরে কাজ আরম্ভ হয়েছে। এই বিষয়ে নিয়ে আপনারা মেয়রের সাথে দেখা করতে আমরা কিছু প্রতিনিধি গেছে একজনের তারা আমরা আশা দিয়ে গেছে তারা আওয়ার পরে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে আর আমরা এই সিদ্ধান্ত এবং মুখে কোনো সিদ্ধান্ত আমরা মানতাম না। যারা আইবো এবং যারা উইটনেস থাকবে সবার সামনে একটা লিখিত আমরা একটা লিখিত একটা হেদিকে শুনলাম। যা একজন হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি। আবার নতুন পোস্ট বলে দেবে 700 পোস্ট। তাহলে আমাদের 230 নিয়ে একজন দিয়েছি এখন যদি 172 যদি 1 কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করার নেই, কেস দিয়ে দিব। কারণ 230 নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত ডেটের পর ডেট আমরা কি সারা বছর আমরা থাকবো? সারা বছর যে আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই। আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে পরিবার, আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে। আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি। যারা একজন আছে সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? হাতের মধ্যে আবার কেন দেবো আমরা? 230 যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক না পুরান হোক আমাদের তো ক্লিয়ার করে নতুন একবার নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে। আমরা কোনো ভবিষ্যৎ নয় বিজেপি সরকার আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দিইনি যাতে আমরা চাকরি পাই, সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার জয় দাবি হোক আজকে ডেট এই দিনে ডেট তারিখের তারিখ সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে যা কিছু মেনটেন তো সরকারই কি সম্ভব করতে পারে না? আমরা তো জনসাধারণ সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো করবই। বারবার কি এখানে আসছে আমরা ভালো লাগে এই বারবার রিকোয়েস্ট করবো আমরা কোনো সময় আসছে এখানে আসছে ক্রিয়েট করে নতুন হোক না পুরান হোক আমাদের তো ক্লিয়ার করে নতুন একবার নিতে হবে। সরকার তো এগুলো জানতে হবে। আমরা কোনো ভবিষ্যৎ নয় বিজেপি সরকার আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক। আগে তো আমরা বিজেপিকে ভোট দিইনি যাতে আমরা চাকরি পাই, সবাই ইচ্ছা আছে। এখনো পর্যন্ত সরকার জয় দাবি হোক আজকে ডেট এই দিনে ডেট তারিখের তারিখ সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে যা কিছু মেনটেন তো সরকারই কি সম্ভব করতে পারে না? আমরা তো জনসাধারণ সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো করবই। বারবার কি এখানে আসছে আমরা ভালো লাগে নিকট আমরা অংশীকরণ ওনার কাছে আমরা ডেপুটেশন জমা দিতে যেন অতি সত্য নিয়োগ করে সম্পন্ন করে এবং যদি পোস্ট ইনক্রিজ করে আপনাদের কাছে প্লিজ বলে রাখি ক্লিয়ারলি 230 যে নোটিফিকেশন রয়েছে সেখানে যদি পোস্ট ইনক্রিজ করে তারা সবার জন্য যারা কোয়ালিফাইড করে তারা সবার জন্য নির্ধারিত করে সবাইকে জন্য দেওয়া হয়, কারোর জন্য বঞ্চিত না করা হয় যাতে অতি সত্য নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করে দেওয়ার মাধ্যমে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা অ্যাসেলটি করে আছে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশনটা রিজার্ভেশন ফলো করার তার জন্য একটা কেস হয়েছিল। তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্ট আসাটাকে ডিনাই করে তার এগেন্সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না। তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসপিটি বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে। তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না। হাইকোর্টে তারা 7 দিনে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলো কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে। তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে, ইভেন শিক্ষা দপ্তরে বিভিন্ন প্রাইভেট নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। আগের যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে। প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোন জায়গা? তাহলে কেন আমাদের তো কেন ঝুলে রাখা হচ্ছে? আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে শিক্ষকটা সত্যি নিয়ে বসে ওপর দিলে কিন্তু আপনি দেখতে পাবেন যে মুখ্যমন্ত্রী কিন্তু বিগত দিনেও আপনার একটা নিউজ আমরা সামনে দেখতে পারলাম। উনি বলছে যে শিক্ষক পদ রাজ্য জুড়ে আছে নমস্কার কে বলছেন তো আজকে কিন্তু খুব বাড়ছে আসলে তো খুব বাড়বই। সরকারের
যে পরিচালনা, সেই পরিচালনাতে খুব বাড়বে এমন কোনো মানুষ বাদ নাই তাদের আচার আচরণ ব্যবহার সরকার পরিচালনার সমস্ত ব্যাপারে কিন্তু মানুষ একটা বিশ্বাস চলে গেছে, খুব প্রচন্ড খুব বাড়ছে। কিন্তু আসলে খুবের মধ্যে কিন্তু ত্রিপুরা যেভাবে চলছে 2023 কিন্তু আসলে চলে গেল, কিন্তু মশার কারণে থাকছে ত্রিপুরায় দেশের মানুষ সবাই জানে। এখন প্রশ্ন হলো যারা খুবই আছে সেদিকে দেখেন সরকার পক্ষের মন্ত্রীরা, বিশেষ করে আমি একটা টিভি চ্যানেল দেখলাম, উচ্চশিক্ষামন্ত্রী একটা ভাষণ দিল, তারা যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকারে তারা ধারণ করেন। বললো যে যদি হিন্দুরা হিন্দুত্ব ভালো চান, হিন্দুদের কোনো সুবিধা চান, তাইলে বিজেপিতে করতে হবে। একটা মন্ত্রী সেইভাবে বার্তা আসলে একটা একদিকে লজ্জাজনক ঘটনা, আরেকদিকে সেটা আমাদের ত্রিপুরা দেখতে সম্ভব হচ্ছে মনে হয়, আরেকদিকে বিজেপি গভর্নমেন্ট দেখতে সম্ভব হচ্ছে মনে হয়। একটা মন্ত্রী তো সবার মন্ত্রী, এই ধরনের বাসন যদি রাখে তাহলে মানুষের মনে কি খুব মন্ত্রী মনে করছেন হয়তো এই বাসনটা রাখলে সমস্ত হিন্দুরা চলে আসবে বিজেপি থেকে, আর সমস্ত মুসলিমরা চলে যাবে মানে সিপিএম বা কংগ্রেস থেকে। সেটা কি হয়? সেটা তো মুসলিমের কিন্তু কংগ্রেস কেন আছে, মুসলিমের তো এমএলএ আছে কংগ্রেস, আর মুসলিমের তো সামনে বিজেপি এমএলএ আছে, তাহলে তারা মুসলিম কেন নেই? মুসলিম নিয়ে তারা সংগঠন করে কেন? মুসলিম তাদের সঙ্গে রাখে কেন? সেই ধরনের বিভ্রান্ত নিয়ে যদি তারা ভাষণ রাখেন বিভিন্ন এলাকাতে, আসলে যারা মুসলিম এমএলএ তাদেরও লজ্জা নেই। এরা আসলে কি জানেন, আমার যতটুকু মনে হয়েছে কংগ্রেস আমলে যে সমস্ত নাকাস্তা লোক ছিল, সিপিএম এর আমলে যে সমস্ত নাকাস্তা লোক ছিল, সেই লোকটি সবকিছু দিয়ে জড়িত হয়েছে বিজেপির মধ্যে। তারা বিভিন্ন রকমের চক্রান্ত বিভিন্ন সময় ধারণ করে, সেই ধারণ করার পর মানুষ কিন্তু বুঝতে পারতেছে না। আসলে মানুষ কিন্তু সবাই তো যার যার সংসার পরিচালনার ক্ষেত্রে খেতে খাওয়া কাজ করে তারা যে বিভিন্ন চক্রান্ত করে, সেই চক্রান্তের মধ্যে হাতে দিয়ে লড়াই করার মতো মানুষ এখন সময় নেয়। মানুষ কিন্তু এখন অভাবের সংসার, কাজ করলে তাদের খাওয়ান না, মানুষ আছে কাজের ধান্দা, আর তারা আছে কাজের ধান্দা, মানুষের বোকা বানাইয়া তাদের সঙ্গে রাখার জন্য ধান্দা। আপনার দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সম্ভবত মহারানীতে একটা মিটিং করেছেন, জনসভার মতো বা বিধানসভার মতো একটা করলেন। সেখানে গিয়ে বললেন হাত তুরন্ত কে জল পাইছেন, হাত তুরন্ত কে মানে ঘর পাইছেন, বলছে চাকরি কেন অযোগ্যদের দেওয়া হবে। হ্যাঁ, যারা বেশি পড়াশোনা করছে, যারা উচ্চ পড়াশোনা করছে তাদেরকে আমরা চাকরি দেবো। গরিব জাতি করবে, গরিবের জন্য কি আছে? উনি বললেন একটা ঘর আছে, ওই চাল পাত্রী আছে, আর কি আছে? ওই জল আছে। ঘর জল চাল দিয়ে গরিব তারা খেতে পারবে, মন্ত্রীর ধারণা। আর কোন কর্মসংস্থানের মনে হয় দরকার নেই। ওই মন্ত্রীর ধারণা এরকম ভাবে বক্তৃতা রাখলেন, আর যারা বক্তৃতা শুনলেন তারাও মনে খুব এমন ভাবে কথাটা বুঝাচ্ছেন, ওরাও বুঝে নিচ্ছেন। ওরা এখানে বুঝে নিচ্ছেন হয়তো তাদের সঙ্গে আসছে, কিন্তু পরক্ষণে যখন দিয়ে দেখবো যে একটা বড় লোকের একটা বড় লোকের ছেলে ইঞ্জিনিয়ারিং চাকরি হচ্ছে, তখন কিন্তু গরিব যে ছেলেটা পড়াশোনা করলো তারও কিন্তু সেই মাস্টারের তো আজকে উনি যখন নিজে গেছে সেগুলো প্রকাশে সেগুলো স্বীকার করছে, তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসএসসি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে, সেটা নিয়োগ প্রক্রিয়া এখনো করা হচ্ছে না। আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস। প্রত্যেকটা মহকুমাতে দেখবেন এমন কোনোদিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না, শিক্ষক কোনো নিয়োগ হচ্ছে না, তাদের শিক্ষক কোনো দেওয়া হচ্ছে না। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি 3.5 বছর, আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি যে কেন আমাদেরকে নিয়োগ করছে না। আচ্ছা, তো আপনাকে বলে রাখি যে আমরা ইতিমধ্যে জানতে পারলাম আপনার সাংবাদিকের মাধ্যমে, ডিপার্টমেন্টের মাধ্যমে যে এটা 700% রেজিস্ট্রেশন আউট করবে গভর্নমেন্ট এসসি নিয়োগ প্রক্রিয়ার জন্য। তো আমরা কিছু সপ্তাহ আমরা সিএম সাহেবের সামনে গিয়েছিলাম, এই জিনিসটার মাধ্যমে কেন আমাদের প্রক্রিয়া সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা থেকে গভর্নমেন্ট এগোচ্ছে। তো সেটা তো ঠিক না, যদি আগেকার যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হোক,
তাহলে আমাদের প্রশ্ন মুখ্যমন্ত্রী স্যারের কাছে যদি নতুন নিয়োগ প্রক্রিয়া আমাদেরকে বাদ দিয়ে করা হয়, নতুন নোটিফিকেশন বাইর করা হয়, তাহলে কি সেখানে কি আপনার রিজার্ভেশন ফলো করা হবে না? অবশ্যই ফলো করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তাহলে আমাদের কেন করা হচ্ছে না? আমরা কিন্তু অনবরত সেই জিনিসের দাবি রাখছি যে রাজ্য সরকার পোস্ট আমাদের কাছে অনেক আছে। আপনারা বিগত অধিবেশনে দেখবেন মুখ্যমন্ত্রী স্যার কিন্তু নিজেই বলেছে একটি বিগত পোস্ট করে আছে 1400। তো আমরা সেটাই বলছি যে যেহেতু নিয়োগ হচ্ছে না, গত 6 বছর খালি একটি নিয়োগ হয়েছে 600 সামথিং, সেই জায়গায় টপ নিয়োগ হয়েছে 3-4,000। তো আমরা নবম দশম যেখানে শিক্ষার্থীরা তারা দিক নির্দিষ্ট করে ভবিষ্যতের দিকে ওই জায়গায় শিক্ষক নিয়োগ হচ্ছে না। তো আমরা বলছি প্রায়শই আমরা রিকোয়েস্ট করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে, মুখ্যমন্ত্রী স্যারের কাছে অনবরত এবং অন্যান্য মন্ত্রীবর্গদের কাছে, যাতে তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু সেটা জন্য পোস্টটা ইনক্রিজ করে যত কোয়ালিফাইড করেছে। এখানে এমন না যে আমরা অনেক দাবি করছি যে যারা পাস করেনি তাদেরকে দিয়ে দিতে। যারা পাস করেছে গভর্নমেন্টের কাছে কিন্তু পোস্ট ইনক্রিজ করার পাওয়ার আছে, গভর্নমেন্ট অনায়াসে পোস্ট ইনক্রিজ করতে পারে। আর আপনাদেরকে বলে রাখি যে 230 পোস্ট নোটিফিকেশন বের হয়েছিল, সেখানে কিন্তু হাইকোর্ট অর্ডারের একটি পোস্ট বেরিয়েছিল, একটি পোস্ট কমানোর বলার কথা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্টে অনেকবার ভিজিট করেছি, রাজ্যের কাছে প্রতিনিধিদের সঙ্গে গিয়েছি, ওনারা বলছে যে না পোস্ট কমবে না, পোস্ট ইনক্রিজ করবে। তো আমরা এটাই বলছি যে পোস্ট ইনক্রিজ করে সেটা যেন সবার জন্য করে, কোনো কেন্দ্রে এটা বাদ নেই যারা পাস করেছে। আমরা দেখলাম বিগত সময়ে আমাদের অর্থমন্ত্রী উনি কিন্তু 2-3বার মিডিয়ার মাধ্যমে বলেছে আমরা সবাইকে নিয়োগ করবে। তো উনারা যাতে ওনার কথাগুলো রাখে, আমরা বারবার এই জিনিসগুলো আমরা চাইছি যাতে রাজ্য সরকার নবম দশম শ্রেণীর যে এসসিটি পরীক্ষা 2022 সালে হয়েছে সেটা যেন অতি সত্ত্বর নিয়োগ প্রক্রিয়া করে, আজ এই জায়গায় হেলামি না করে। মুখ্যমন্ত্রী সরকারের সামনে বিশেষ করে আবেদন রাখবো, উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সরকারে দেখে নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত যত সম্ভব সেটা সম্পন্ন করে, কিন্তু সেটা যেন যতজন কোয়ালিফাইড করে সবার ছাত্র যদি পোস্ট ইনক্রিজ করে সবাই যেন নিয়োগ করে, কাউকে বঞ্চিত না করে, যেহেতু শিক্ষক সম্পদ এখন অত জোরে আছে। 2022 সিইটি আমরা এক্সাম দিয়েছি। সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের নমস্কার, কে বলছেন? রেজাল্ট পাবলিশের জন্য নমস্কার, আমি নির্বাচন বলছি। হ্যাঁ বলুন। খালিতে জনগণের আপনারা যে সেই নিউজ চ্যানেল ক্ষমতায় বলুন না আজকে জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিফাইডের জন্য আমরা আসি। আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি। তারা আমাদের পরিষ্কারভাবে কিছু জানাচ্ছে। বিগত 3 বছর ধরে আমাদের এই অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আছি। এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা অ্যাটিটি হয়েছে কোর্টে, সেটার পরে এইটারও সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি। এখন আমাদের বারবার সেই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে 3টা বছর পার হয়ে গেল, সেই 3 বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা ওভাররিজের পথে, আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না। আমাদের কোনো বিকল্প আমাদের কাছে কোনো রাস্তা নেই। আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক, অতি সত্ত্বর পাবলিশ করা হোক। যতজন ছাত্র আছে তাদের সবাইকে রেজাল্ট পোস্ট যেটা আছে সেটা যেন সবাইকে দিয়ে রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক, সেই দাবি নিয়েই আমরা বারবার আসছি। আজকে আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্ত্বর। কারণ 3 বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন চিন্তা করে যাওয়া কোনো কম না। 3 দিনের যে জায়গার মধ্যে 3 মিনিটের যে জায়গার মধ্যে কারোর নিঃশ্বাসী সেই জায়গার মধ্যে আমরা 3টা বছর পার হয়ে গেছি। যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল, যদি এটা অন্যরকম ডিসিশন 3 বছর আগেই নিতে পারতো, পরীক্ষাটা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না। কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে, তারা আমাদের জন্য ভালো চিন্তা ভাবনায় যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো সেরকম কোনো উত্তর আমরা পাচ্ছি না। তো বিগত দিনে আমরা যে লড়াই লড়েছি, আগেও আমরা সেই লড়াই লড়ছি, সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্ত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক। আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক। আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি। আমরা আজ 9 মাস যাবৎ জল পাইতেছি না, কেন আমরা এসডি স্যারের জানা নিয়েছি, কেন মেম্বার প্রধান তারা জানা নিয়েছি,
তারা কইছে মেম্বার প্রধানকে জানাইলে কয় তারা কয় যে কাজ পাইছে তারা ফোন করে আজ 9 মাস যাবত আমরা লাইন থাকলে বুঝাইলেন যে কিরকম অবস্থা লাগে তারা বলে সমস্যা হইলে কয় টাকা নাই এটা নাই সরকার তারা ফান্ডে থেকে টাকা দেয় না এরকম ব্যবস্থা করে আমরা আজকে কি কইনি ফোন স্পিকার আইছে যেন দায়িত্ব আছিল আরবানটা কইছে যে এরকম তুমি যে লাইনটা কাজ করিয়া দাও এরপরে কইছে এই লাইনের প্রেসার কম কইছে আর একটা লাইন তুমি টানিয়ে আনার কথা এখানে এবং এখানে না আনিয়া আরেক বাড়ি রাখি দিবে তার এখানে এদিকে আরেকটা তার ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মানুষের জলবায়ু করি এখানে মিনিট 3-4 এরপরে এখানে সাপ্লাই লাইন আছে বড় লাইন দিয়ে দিকে 5 মিনিট বাদ দিয়ে দিছিল এইটা কমপ্লেন দেওয়া বা এটা ক্যান্সেল করিয়া ছোটো বা এটা দেওয়া হয়েছে এরপরে এখানে মানুষের জলবায়ু আমরা মসজিদের ট্যাঙ্কি ওপর মধ্যে পুরা মনে জঙ্গায় করেছে ট্যাঙ্কির দিক করেছে কলসির ভিতরে এটা জঙ্গায় জল দেয় না তারা বললে দাম হবে কমপ্লেন করছি পারি আমার লগে একদিন কথা কাছাকাছি যে প্রচুর তার লগে রেকর্ডিং আছে আমার এখন আমার দমকা দমকি করছে মারবার ইয়েও দিচ্ছে পরে আমি আপনাকে দিলাম তুমি এরকম করলে এখানে ঠিক আছে আমি তোর জল দিতাম তুমি এখানে জল ফাললে তুমি আমি আমরা বিদ্যুৎ ট্রান্সমিটার গেছে খারাপ হইলা যে এখন তো এই নদীতে জল ভর্তি মানুষে এই ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না ওই বাড়ি ঘরে জল দিতে পারে না ওই খেলুর জল দিতে পারে না খেলুরটা প্রতি বাড়ি দিয়ে আছে এখন তো বিরাট সমস্যা যদিও যন্ত্র আছে পোলট্রি ফার্ম আছে মিল আছে কোনো কেউ চলতেছে না কয়দিন ধরে কারেন্ট নাই আবার 3 দিন যাবো তো আপনারা জানাইছেন ইলেকট্রিক অফিসে জানাচ্ছি কিতা দিচ্ছে তারা কইছে দেখতাম আসবো গাড়ি না এমুক না এই ধরনের কথা এই জায়গাটার নাম কিটা এটা ফকিরাপুরা কোন গ্রাম পঞ্চায়েত চললাম গ্রাম পঞ্চায়েত ফকিরাপুরা 3 দিন ধরে কারেন্ট অসুবিধা জলের অসুবিধা তারপর মোবাইল চার্জ করেন না রোগ আছে বয়স্ক লোক আছে তারা লেগে অসুবিধা বাচ্চারা পড়াশোনা করতে পারে না আচ্ছা কারেন্ট নাই কি কারণ আসতে 3 দিন ধরে এই জায়গাটার নাম কিটা কোন গ্রাম পঞ্চায়েত এলাকি কি যাবেন ট্রান্সফরমার গেছে কেনা কিটা কেমনে গেছে তো বিদ্যুৎ অফিসে তারা আইছে না আপনারা কি করতেছেন কারণ নাই 3 দিন ধরে ছিল তো আমরা কালকে সন্ধ্যার সময় গিয়েছিল আমরা কারেন্ট অফিসে গেছিলাম কিন্তু কারেন্ট অফিসে গিয়েছিল কোথাছে গাড়ি নাই আমরা এক্সিকিউটিভে ফোন করছি এক্সিকিউটিভ গাড়ি অ্যারেঞ্জ করে দিব কিন্তু গাড়ি অ্যারেঞ্জ হচ্ছে না লাস্টে আমরা নিজেরা গাড়ি ভাড়া করে এনেছে রাত্র 11টা অবধি লাইন ঠিক করানোর চেষ্টা করছি পাড়ার মানুষ মিললে সবাই মিললে কিন্তু লাইন ঠিক হচ্ছে না তারা লাস্ট পর্যন্ত হয়ে গেছে আমরা ট্রান্সফরমার গেছে আর তারা কিছু করতে পারে না কয়দিন ধরে বিদ্যুৎ নেই আজকে 3 দিন ধরে বিদ্যুৎ নেই কোন এলাকাটার নাম কিটা এলাকার নাম হচ্ছে ফকিরামুড়া কোন গ্রাম পঞ্চায়েত চৈলাম গ্রাম পঞ্চায়েত উত্তর চৈলাম গ্রাম পঞ্চায়েত ট্রান্সফরমারটা কোন জায়গা ট্রান্সফরমারটা এই সামনেই আমাদের সন্তোষ প্রধানের বাড়ির এখন তোমরা কি করতেছো আমরা চাইছি আমরা তাড়াতাড়ি রয়েছে কারণ বাচ্চারা গরমে থাকতে পারতেছে না প্রচন্ড গরম পানীয় জলের সমস্যা হচ্ছে পানীয় জলের পুরো সমস্যা খাওয়ার জলই নাই আমরা ওইদিকে কারণ সবাই বাড়িতে ছেলে দিলে কারেন্টের লেগেছে না হয় না মানে তাড়াতাড়ি যদি আমরা এই ট্রান্সফরমারটা পাল্টাই দেয় তাহলে আমরা খুবই উপকৃত হব ঠিক আছে নয়তো কেন কালকে বৃষ্টি ফকিরামুড়া পরিমল চমুনি এলাকা সম্পূর্ণ জলে ফ্লাডে জলে একটা ভিড়া গেছে অনেক পুকুর টুকুর নষ্ট হয়েছে তারপর সবজি জমি ধানের জমি যেটা নতুন করে লাগাচ্ছে ওইগুলি সবগুলি নষ্ট হয়েছে আপনার আছে হ্যাঁ আপনার আছে আপনার কি পাতা সবজি পাতা সবজি আছে আবার জমি আছে আলু ধানের লাগাইছেন নি ধানের ছাড়া কিছু লাগানো হয়েছে আর কিছু রয়েছে সব গেছে হ্যাঁ সবগুলি নষ্ট হয়েছে জল কি কমতেছে না বাড়তেছে জল ওখানে একটু বাড়তেছে বৃষ্টি এসে বেশি এর জন্য জলটা বাড়তেছে জ্বালানি কষ্ট হয়েছে কি হয়েছে ব্রিজটা কি হয়েছে বৃষ্টি আইয়া সব ভাঙিয়া যায় কবে ভাঙছে কবে কালকা ভাঙছে মানে বর্ষার জলে প্রতিদিন ওই তো আমরা জানান কেমনে এমনি কষ্ট করে যাওয়া লাগে আর কি আর ওই নাতিন পাতিন ওদের মালিক থাকে সব কষ্ট লাগে স্কুলে যায় কেমনে বলা হয় না
মাটিন পাটিন কালকে ফলাবান দুজনে পড়ে পড়ে গেছে ও ও। জল মাঝে কোন স্কুলে থাকতো তারা? ওই রংমালা স্কুল। রংমালা স্কুল। এই জায়গাটার নাম কি তা? বৃন্দাবন পাড়া রংমালা। স্কুলের লোকই না? চাষাবাদ কি করতেছেন এখন? আমাদের এই ভালো কথা হয়েছে তাহলে চাষ- থাকে না কাজে অনেক বিভিন্ন কলেজ ছোট হয়ে গেলাম দেখি রাস্তা এত জলে কি রাস্তা খবর না ওই তো ব্রিজ বেঙ্গলে হয়ে গেছে কেন? বামুতে যে সব মানুষ যায় আমরা 48 করমচড়া মণ্ডল এবং 38 নম্বর বুথ। আমরা 2018 থেকে এখন পর্যন্ত এই 38 নম্বর বুথ ভারতীয় জনতা পার্টি কন্টিনিউ জিতছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এই 38 নম্বর বুথের 600 ফ্যামিলি আছে। এই রাস্তাটার অবস্থা একদম খুবই খারাপ, অবস্থা খারাপ। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যে আমরা এই রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। কংগ্রেসের মিলিয়া মাত্র 62টা বুথ পাইছে, কিন্তু আমরা বিজেপি সরকার 362টা বুথ পাইছে, তারপরেও আমরা রাস্তা এখন পর্যন্ত হয় না। বিডিও স্যারের কাছে অলরেডি 2018 থেকে আমরা এটা ওই রেগা সেকশনে পর্যন্ত দোকানি আছে। রাস্তাটা 2018তেই আমরা ঢুকাইছি যখন সরকার হওয়ার পরে, এখন পর্যন্ত এই রাস্তার কোনো অধিকই পাইলাম না। কামিও থাকমানি লামা Abo Kolengkatu yang nutun bazar থামানি লামা bo ফ্যামিলি রকা যান Horo totally 100 family nupur. বেশি রম্বই নরো লাহানি দিন যারা কলম যাইবা O lama to prai 5-6 বছর কাইথাঙ্গা जों election सिगां rok गोबांमा leader rok kaithang nai thangbai जों lama rok boro yangtino camping rok kaithang কিন্তু বড় লামানো সামনে নিলে বড় পগরি থাকমান পানো বড় তাফু হতেও লামানো সোনা বড় জায়গা তোর লামানো সঙ্গে থাকছে তাবো গাড়ি ঘোড়া চলাই মালিয়া তোরা খনাই থানানি স্কুল থানানি বন্ধ থাং মালিয়া ইয়াংকে ও লামা জঙ্গালে দিন থেকে নরনি তাম জঙ্গালংনি মানে নরনি আইদিন ফ্লাই গাড়ি বাড়ারো বদে হাসি নমস্কার, কে বলছেন? গাড়ি বাড়ালে বাড়তি গাড়ি হিসাবে লাইছিল ইয়াংকে তিনি কিনা থাং তাবো মানুষের জন্য এবং ধৈর্যের সীমা আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা খুবই সত্য বিষয় নিয়ে আপনার তুলে ধরেছেন। মানুষ প্রতিনিয়ত টেক্সট বিউটি এবং সহ্যের বাইরে ভাব ভেঙে গেছে, দেওয়াল পিঠে দেওয়াল লেগে গেছে এমন অবস্থা হয়ে গেছে। আজকে দেখুন আমার প্রত্যক্ষ একটা আমার চাক্ষুষ বিষয়, একজন বৃদ্ধ মহিলা, আমি জায়গাটার নাম বলবো না, খুবই সম্ভবত ধরেন না এটা মালদাই ব্লকের আন্ডারে পড়ে। এই মহিলাকে এবং আমি বাইক দিয়ে যাতায়াত করে জায়গাটা আমি যাই প্রতিনিয়ত। একজন মহিলাকে দেখে আমি বাইকটা থামালাম, আমি বাইকের জন্য কলা কিনেছিলাম কলা খাবো বলে, কিন্তু ওই মহিলা আমার কলা দেখে বলছে বাবু কলাটা বিক্রি হয়েছে নি। হ্যাঁ বললাম খাবার কিনা, আমাকে দুটো দিয়ে যাবে, আমি কোন কলাটা দিয়ে গেলাম। ওনার যে বিষয়টা পুরো টোটালি বিষয়টা আমি জানতে পারলাম যে ওনার স্বামী মারা গেল, পরিচয়টা কোনো বাধা নাই, ওনার নামে 2-3বার পঞ্চায়েতে যেতে উনি মানে দুটো গুলি ফেরার অবস্থা। তারপর ওনার ঘটনাটা কিন্তু বিক্রি ওনার সন্তান একজন ছিল বেঙ্গালুরুতে থাকে, এখন ফুলটুল করে না কি করে না, এটা বিচ্ছিন্ন বছর নাতির এখানে থাকে, মেয়ের করে নাতির এখানে থাকে। তো ওনার নাকি কারেন্টের বিল, ইলেকট্রিকের বিল ধরিয়ে দিয়েছে ওনাকে 1775 টাকা। বলছে বাবু তোমরা বিল টিল দাও নাকি কারেন্টের বিল? এখন তো শুনলাম বিভিন্ন ধরনের সমস্যা অনেকে। হ্যাঁ অবশ্যই এটা ঠিক নয়, খাবার জল পানীয় জল পর্যন্ত নেই ওনাদের এলাকায়। রাস্তাঘাটের অবস্থা তো বিশাল অবস্থা, মানে যাবার মতো পরিস্থিতি নয়। এবং রাস্তার দিক দিয়ে বললে হবে না, একদম এলাকাটা গ্রামবাসী গ্রাম পুরাটাই একদম খুবই করুণ অবস্থা। মুন্ডা এলাকা আছে এদিকে, বাগানে কাজ টাজ করে ওরাও আছে। আর ত্রিপুরার পরিস্থিতি শুধু আমি একটু দিয়ে বললাম, আর যদি গোটা ত্রিপুরাটাকে একবার ঘোরা যায় তাহলে বোঝা যাবে মানুষ কি হালে কি পরিস্থিতি আছে। মানে পাহাড়ি একদম যারা ইয়াং জনবসতি এবং মৌসুম
তাইতে ওদের অবস্থাটা কি হবে মানে একমাত্র ভগবান করে কি বলতে হবে না। বর্তমান সরকারের হাতে কোনো কাজ নেই জনসাধারণের কাছে, না রেগা বলুন না শহর এলাকায় সুয়েট বলুন, কাজের সম্বন্ধে কোনো কথা নেই। ওনাদের এক্সেস এবং ওনাদের যে প্রচার এসব দিয়ে আপনাদের নিউজে দেখলাম একজন মন্ত্রীর ফ্লেট নাকি রাস্তায় গুটিমুটি খাচ্ছে, এরকম অবস্থা হবে আগামী দিনে তাদের অবস্থা। মানুষ এখন মুখ সহ্য করে আছে, প্রয়োজনে জবাব দেবে এবং উপযুক্ত জবাব দেবে। এবার মানুষ তৈরি আছে ইলেকট্রিক বিল নিয়ে তো প্রতিনিয়ত মানুষই একদম বিশিষ্ট হয়ে যাচ্ছে। হয়তো এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, কয়েকজনের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরছি, কিন্তু রাজ্যের বৃহৎ অংশের মানুষের বক্তব্য কী সেটা অনেকে বলবেন যে আপনিও জানতে চান। আমরা সেদিক থেকে বলছি এই সময়ের মধ্যে যে মানুষ মুখ খুলছেন, মানুষ কথা বলছেন, সেগুলো জনগণের কথা, তাতে রাজনৈতিক রঙে কোনো কিছু মিশ্রিত নেই। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।